দিশানিকে বারণ করা হয়েছিল, সেটা কি জানেন? আইটি অ্যাক্টে দিশানির এগেনস্টে মামলা হয়েছিল। এই আইটি অ্যাক্টে মামলা হওয়ার পর দিশানির জন্য আমি দৌড়ে চুঁচড়া থানা পর্যন্ত গিয়েছিলাম। সেই দিন গিয়ে আমি দিশানি কার সাথে কথা বলে, কার সাথে সম্পর্ক এবং ছেলেটার রেজিস্ট্রেশন আছে কি নেই মামাই বার করেছিল, আমি কিছু করিনি। আমার কোনো ইন্টারেস্টই ছিল না। পরে জানতে পারলাম ছেলেটা যখন আমার লাইভে এলো এবং বলল যে আমি ওকে ভালো রাখবো, এ রাখবো, ও রাখবো, তার 3 দিন পরেই যখন জানতে পারলাম যে ছেলেটি দিশানির কাছ থেকে হয়তো বোধহয় টাকা পয়সা নিয়েছে বা দিশানির গায়ে হাত তুলেছে, তাই আমি দিশানিকে ডাইরেক্ট ফোন করে যে রেকর্ডিংটা করবার যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে, তোকে কে বলেছে সোশ্যাল মিডিয়া ভয় খেতে? জীবনটা তোর আগে। তোর যদি মনে হয় এই ছেলেটার সাথে বিয়ে বিয়ে এখনই করে নিয়েছিস, তোদের কি রেজিস্ট্রি হয়ে গেছে? কোনো কিছুর উত্তর দেয়নি। তুই আমাকে বল ছেলেটার নামে এফআইআর করতে হবে কি? তাহলে আমি এক্ষুনি কালনা থানাতে দিয়ে তোর এফআইআর করিয়ে দিচ্ছি। সেই রেকর্ডিং গুলো ফাঁস হয়ে গেছিল, আপনারা খেয়াল করেননি? হিড়িম্বা যাকে বলেন তার পুরোনো চ্যানেলে গিয়ে দেখুন, সেই কল রেকর্ডিং গুলো আমি থানা থেকেই পেয়ে যাচ্ছিলাম। কারণ আমি দিশানিকে যখন বলেছি যে চয়েসটা ঠিক রাখবি, তখন কিন্তু আমি আমার গ্রুপেও সবাইকে সত্যটা জানিয়েছি। সবাই বলছি, মা তাহলে কি হবে দিদি, দিশানির সাথে তো ছেলেটার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না? এটা দিশানির ম্যাটার, আমাদের ম্যাটার নয়। দিশানি তার লাইফে কাকে চুজ করবে কি করবে না, সেটা দিশানির জীবন, দিশানি ডিসিশন নেবে। আমি দিশানিকে অপরচুনিটি দিয়েছি যে যদি তুই মনে করিস আমার সহায়তা নিবি, আমি তোকে সহায়তা করব, তোকে সঙ্গে সঙ্গে এফআইআর করিয়ে দেবো, সবকিছু হেল্প করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু দিশানি সেই রেকর্ডিং গুলোই ওই ছেলেটিকে বিশ্বাস করে দিচ্ছিল, আর ওই ছেলেটি আবার থানাতে পাঠাচ্ছিল। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী আজকে লাইভ শুরু করলো। আজকে লাইভে প্রথম আমি বস্তু যেটা দিয়েছি সেটা হচ্ছে বিষয়বস্তু, যেটা আলোচনার বিষয়বস্তু, যে হু ইজ ইউর ভিকটিম এবং কারা আপনাদের ভিকটিম এবং কার পাশে দাঁড়াবেন, কার পাশে দাঁড়াবেন না, এবং কার পাশে দাঁড়ানো উচিত, কার পাশে দাঁড়ানো উচিত নয়, সেটা আমাদের মানবাধিকার কর্মীদেরকে আগে শেখানো হয়। মানবাধিকার ট্রেনিং এ আমরা সবার প্রথমে এটা শেখাই যে কার পাশে দাঁড়াবো, কার পাশে দাঁড়াবো না। এই যে দাঁড়াবো এবং দাঁড়াবো না, এবং যার পাশে দাঁড়াবো তার পাশে দাঁড়িয়ে তাকে শেষ অন্তিম, ও আমার সোনিকা চলে এসছে। কার এই যে সোনিকা দুদিন আগে সোনিকার খবরও বলবো, সোনিকা একটা বিরাট কিছু করেছে সেটাও বলবো আপনাদের। তো যাই হোক, আমি তার আগে যেটা বলে নিই সেটা হচ্ছে যে অনেকে আমার প্রতি খুব রাগ করছেন, অনেকে আমার প্রতি প্রচন্ড ভালোবাসা দিচ্ছেন, অনেকে আমাকে মন থেকে মেনে নিচ্ছেন, অনেকে আমাকে মন থেকে মেনে নিচ্ছেন না, অনেকে নিতে পারছেন না। ঠিক, এটা হওয়াটাই স্বাভাবিক। মানে আপনাদের আমার প্রতি রাগ হওয়াটা স্বাভাবিক। কারণ আহ, আপনাদের মনে হচ্ছে যে আমি কার পাশে দাঁড়িয়ে আছি বা কোন দিকে দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি, তার বিশ্লেষণ অনেক সময় আপনাদেরকে করছি না বা করতে পারছি না বা বলতে পারছি না। ঠিক আছে, কেন করতে পারছি না বা কেন বলতে পারছি না বা কেন তার সাথ দিচ্ছি বা তাকে সাথ দিচ্ছি না, এই কথাগুলো বিচার করার আগে 5টা জিনিস আমরা মেনে চলি। সেই 5টা জিনিস কি কি? ভিকটিম মানে হচ্ছে ভুক্তভোগী। এই ভুক্তভোগী কারা? যারা মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হন, যারা ব্যক্তিগতভাবে বা সম্মিলিতভাবে কোনো একজনের উপর চরমতম আঘাত হানার চেষ্টা করে। এই তো আমার পেটুক বাঙালির ঘরকন্যা চলে এসছে, সুন্দরী, থ্যাংক ইউ। আমার জন্য ভিডিও করেছে, আমার নজরে পড়েছে আজকে। আমি 6 দিন 7 দিন মাথায় এলাম আজকে। আচ্ছা, যিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন, প্রচন্ড প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছেন, প্রচন্ড হোক আর যেভাবেই হোক না কেন, তিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন, আর ফৌজদারি আইন অনুযায়ী যদি তার উপরে মিথ্যা মামলা বা মিথ্যা ভাবে তাকে ফাঁসানো হয় এবং তিনি লড়াই করতে পারছেন না, যুঝতে পারছেন না, সেই রকম মানুষদের পাশে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যার মৌলিক অধিকারগুলো খর্ব হয়েছে, এইরকম মানুষদেরকে আমরা ভিকটিম হিসেবে চুজ করে নিই। তাই আমি কখন কাকে কিভাবে জাস্টিস পাওয়াবো সেটার ক্লারিফিকেশন এখানে দিলেও বা না দিলেও পক্ষে দুপক্ষেরই অধিকার আছে আইনের সহায়তা নেওয়া। অর্থাৎ যে ভিকটিম সেও আইনি সহায়তা পায়, এবং যিনি ভিকটিম বানান তিনিও নিজেকে কোনো সময় ভিকটিম ভাবতে শুরু করেন, তাই তাকেও আইনের সহায়তা নিতে হয় অনেক সময়। অর্থাৎ পক্ষে বিপক্ষে দুতরফেই কেস করতে পারে, কেসের অধিকার দুতরফেরই আছে, কিন্তু সেখানে দেখাতে হবে যে আমিও একটা ভিকটিম। মানে আমি গিয়ে কেস করে দিলাম আর আমার বিরুদ্ধে কেস হবে না আর আমি তুরন্ত বিচার পেয়ে যাব, এটা যদি কেউ ভাবতে থাকে তাহলে বিচারটা মোয়া নয়, হাতের মোয়া নয়। আজকে
একজন নিজেকে ভিকটিম সাজাচ্ছেন, আজকে একজন নিজেকে ভিকটিম সাজাচ্ছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় এসে প্রুভ করার চেষ্টা করছেন, তার উপর দিয়ে প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে, তার উপর দিয়ে প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে, তার সংসার ভেঙে যাচ্ছে, তাকে নিয়ে সবাই খিল্লি করছে, তাকে নিয়ে সবাই মস্তি করছে, এবং সে পুরো একা পড়ে গেছে, বাকিরা তাকে নিয়ে সবাই হাস্য কৌতুক করছে এবং তাকে পিষে মারার চেষ্টা করছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি যার কথা বলছি তার কথাই বলছি। আমি জানি সে লাইভটা দেখবে, আমি একদম কনফার্ম সেই লাইভটা দেখবে এবং লাইভ থেকে দেখে অনেক কিছু শিখবে, ধীরে ধীরেই শিখবে। দেখুন, ভিকটিম ইয়েস, অতি চালাক, একদম। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, যেমন তেমনি একটা সময় যে নিজেকে কন্ট্রোভার্সি কুইন ভাবতো এবং মুখ দিয়ে যা খুশি বলা যায়, যাকে তাকে অপমান করা যায়, যাকে তাকে অপমান করতে করতে এমন লিমিট ক্রস করা যায় যেখানে, এই তো টুকু এসে গেছে, হ্যাঁ, যাকে তাকে বলা যায় নেড়ি কুত্তি, আমি পটি করেছি, পটিটা মুখে নিয়ে তুই বেরিয়ে চলে গেছিস, তুই আমার অমুকের যোগ্য, টুসুকের যোগ্য, তুই এই করেছিস, তুই ওই করেছিস, তুই সেই করেছিস, যা খুশি বলা যায় এবং যাচ্ছে তাই শব্দ চয়ন করা যায়, যে শব্দগুলো দিয়ে তাকে কখন কিভাবে আঘাত করেছি। এবং আমাদের একটা চ্যানেল আছে বলে যখন যা খুশি বলবো, দিশানির কথাও বলবো, একটু ওয়েট করুন, সবে তো শুরু করলাম। তখন আমি নিজেকে ভেবে নিয়েছিলাম আমি শেরনি, কেউ কিছু করতে পারবে না, কারণ মুখের শব্দ তো, মুখ দিয়ে বলছি, কেউ আমাকে আটকাতে পারবে? কটকি শাড়ি পরে, ইয়েস কটকি, হ্যাঁ ইয়েস। তো তখন কিন্তু আমি অনেককে অনেক সুযোগ দিয়েছিলাম। আজকে এই বিষয়টা হচ্ছে, এক সময় এমনও দিন গেছে, সবেমাত্র আমি ওয়াইটিতে এসছি যখন, সীমা লাইভের মধ্যে দিয়ে যখন আমি উঠছি, সবেমাত্র কথা বলা শুরু করেছি, একটু একটু করে এগোচ্ছি, অনেকে আমাকে, যেহেতু এই ওয়াইটিতে দুশ্মনী আছে প্রত্যেকে প্রত্যেকের সাথে, ও শোনা আমার, তুমি 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 ইয়ে করো, কানে হেডফোন নিয়ে শুনতে থাকো, যখন মনে হবে চলে এসো, তোমার কথা বলবো আজকে একটু। তো যাই হোক, আহ, তখন যখন সীমার চ্যানেলের মধ্যে দিয়ে উঠছি, তখন অনেকেই আমায় বলেছিল, এই তো পৌলুমি চলে এসছে, অমৃতা চলে এসছে, সিপ্রা চলে এসছে, ধন্যবাদ আসার জন্য। তো তখন কিন্তু এই এই বিষয়গুলো অনেকের কাছে খুব দৃষ্টিকটু লেগেছিল, যে আমি কেন, নন্দিতা মোহান্তি চলে এসছে, আমি কেন সীমার চ্যানেলের মধ্যে দিয়ে উঠলাম। তার কারণ দেখুন, অনিন্দিতা মন্ডল চলে এসছে, বিউটি মন্ডল সরকার, আমি কেন সীমার চ্যানেলের মধ্যে দিয়ে এলাম, কেন আমি নিজের একটা আইডি খুলে নিজে থেকে এলাম না। প্রথমত হচ্ছে যে একটা আইডি ছিল, সুমাইয়া চলে এসছে, রুটি করতে করতে লাইভ দেখছে একদম। তো তখন এমন একটা সময় ছিল, স্বর্ণালিস লাইব্রেরি চলে এসছে, থ্যাংক ইউ, যে সময়টায় আমাকে ওয়াইটিতে আপনারা কেউ চিনতেন না। সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুক প্রোফাইল ছাড়া, মঞ্জু রয় চলে এসছেন, সোশ্যাল মিডিয়ায় আমার একটা ফেসবুক প্রোফাইল ছাড়া আর স্যাটেলাইট চ্যানেলগুলোতে ইন্টারভিউ ছাড়া আমি খুব একটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছিলাম না। এই চ্যানেলটার কৃতিত্ব অল গোজ টু সোমা ধরিত্রী, তারা জোর করে আমার এই চ্যানেলটি তৈরি করায় এবং তারপর থেকে টানা আমি এখানেই আসা শুরু করলাম। কারণ আমাকে ধরিত্রী এবং সোমা অনেকভাবে কনভিন্স করেছিল যে দিদি তোমার একটা চ্যানেলের দরকার আছে, কারণ তুমি তোমার ওপিনিয়ন মতামত তুমি রাখবে, আমরা সেটা চাই। সবারই চ্যানেল আছে, সবাই প্রচার করে, যে যে রকম রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রত্যেকেরই একটা নিজস্ব চ্যানেল আছে, সবাই তার মতামত রাখে, তুমি কেন রাখবে না? এই তো টকঝাল মিষ্টি চলে এসছে, মালা সেন, ও দেরি করে এসছি, হ্যাঁ এক্স্যাক্টলি, একটু দেরি হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। গুড ইভিনিং শ্রাবন্তী, গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। সেই সময় সীমার সাথে শত্রুতা অনেকে থাকার সত্ত্বে আমার সাথে শত্রুতা নিয়ে নিয়েছিল এবং সীমাকে বাজে কথা না বলে
সীমার সাথে বাজে কথায় তারা পেরে উঠতো না বা পারতো না, কি তাদের মধ্যে লড়াই চলতো, সেটা আমি দীর্ঘদিন লক্ষ্য করেছি। সেখানে কাকে ভিকটিম বানিয়ে ফেললেন? আমাকে ভিকটিম বানিয়ে ফেললেন আপনারা, যে একে সবাই মিলে আক্রমণ করো, এবং সেই আক্রমণের প্রতিশোধ হিসাবে যা খুশি, যে যা খুশি মুখ দিয়ে বলা শুরু করো। ইনি যে একটা উদ্দেশ্য বা মিশনে এসছেন, সেই মিশন বা উদ্দেশ্যটা কি, সেটা এখন আর আমাকে কাউকে বোঝাতে হয় না। হ্যাঁ, ঠিক তাই। তিনটে ছেলে মেয়ে, তিনটে ছেলে মেয়ে চ্যানেলে একটা সোশ্যাল মিডিয়াতে যেভাবে লাপালাপি, দাপাদাপি, অসুস্থতামি, চাইল্ড ম্যারেজ প্রমোশন থেকে শুরু করে আপনার মানে কি বলবো, চাইল্ড ম্যারেজ ছিল, তার মধ্যে পরকীয়া ছিল, আরো অনেক 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 সেকশন ছিল। সমস্ত কিছুর পিছনে দীর্ঘদিন ধরে এই তিনটে ছেলে মেয়ে লাখ লাখ ভিউজ কামাতো, আর নিজেরা কোথাও সোশ্যাল মিডিয়াতে নিজেদের অস্তিত্বগুলো শুধুমাত্র কন্টেন্টের নাম করে মানুষকে ধোঁকা দিয়ে টাকা রোজগার করা ছাড়া আখেরে এদের চ্যানেলগুলোতে আপনারা কি শিক্ষণীয় বস্তু পেয়েছিলেন? অনেকে আমাকে দোষারোপ করছেন যে অমুকের চ্যানেল চলে গেছে, তুসুকের চ্যানেল চলে গেছে। ভাড় মে গিয়া চ্যানেল, চ্যানেল আসবে যাবে, থাকবে না থাকবে, আমার কিছু ম্যাটার করে না। কোন রকম কোনো দুঃখ কষ্ট আমার মধ্যে দিয়ে, ভেতর দিয়ে প্রবেশ করে না। হ্যাঁ, একটু ভাবুক আমি, কিন্তু ভাবুক, সঙ্গে সঙ্গে সেই ভাবুকতা কাটিয়ে ফেলি। ছোট ছোট ম্যাটার গুলোকে বিশাল বড় বড় ইস্যু হিসাবে কখনো খুঁজে বেড়াই না, এবং মানুষকে ব্লেম দিতে বসি না। আগে নিজে লড়াই করি, লড়াই করার পর যদি না হয়, তখন ভাবতে থাকি অল্টার অপশন। আর যে অপশনটা, পৌলমী পাল চলে এসছে, সুচিস্মিতা দত্ত সাহা চলে এসছে, সেই অল্টার অপশনটা কি হতে পারে সেটাও নিয়েও ভাবতে থাকি, পড়াশোনা করতে থাকি, কোথাও থেমে থাকি না। আর কেউ দুর্বল ভেবে আঘাত করে যাবে আপনাকে, আপনি কোনো উত্তর দেবেন না, পুরবি চলে এসছে। তো এই জিনিসটা নারীদের মধ্যে দিয়ে ঘটুক, কোনো নারী দুর্বল হোক, সেটা আমি চাই না। ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়েও কাজ করি, কিন্তু এখানে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বললে কোন নারীদের মুখ থেকে কি কি শব্দ চয়ন হয়েছে, সেগুলো কতটা নোংরা ভাবে হয়েছে। কৌশিক চ্যাটার্জি চলে এসছে, সেগুলোর আর নতুন করে বর্ণনা দিতে আমি বসবো না। কিন্তু যখন আমি ওয়াইটিতে এলাম, তখন প্রথমেই আমি যে দিকটাতে ঘুরেছি, অর্থাৎ যখন আমি রিমির দিকে গেছি, তখনই সঞ্জয়কে ভুল পথে পরিচালিত করার জন্য কিছু লোক সঞ্জয়কে এগিয়ে দিয়েছে দিশানিকে আর প্রীতমকে সাপোর্ট করার জন্য। আবার আমি যখন দিশানির দিকে গেছি, তখন প্রীতমকে আর রিমিকে সাপোর্ট করার জন্য কিছু লোক এগিয়ে গেছে। আবার আমি যখন রিমি আর দিশানির দিকে গেছি, তখন প্রীতমকে সাপোর্ট করার জন্য এগিয়ে গেছে। এই যে ঘুরে 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 কাজটা যখন করতে হচ্ছিল, তখন অনেক কিছু জিনিস আমাদের নজরে পড়েছিল। সেটা কি? সেটা হচ্ছে নিজের স্ট্যান্ড পয়েন্ট। এখানে কেউ তার নিজের স্ট্যান্ড পয়েন্ট এখনো পর্যন্ত খাড়া করতে পারেনি সেভাবে, দু একজন ছাড়া, গুটি কত লোক ছাড়া। আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি হওয়া দরকার ছিল? স্ট্যান্ড পয়েন্ট হওয়া দরকার ছিল সমাজে যেটা অন্যায়, যেটা ক্রিমিনাল অফেন্স, যেটা ক্রিমিনাল ভাবে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে লোক ঠকিয়ে, আপনাদের ভিউয়ারদেরকে ঠকিয়ে একের পর এক মিথ্যা ভাবে টাকা রোজগার করে গেছে। আর আপনারা ভেবেছেন যে এ ঠিক, ও ভুল, ও ঠিক, ও ভুল, কখনো একে ঠিক মনে হয়েছে, কখনো ওকে ভুল মনে হয়েছে। কিন্তু আমি চেষ্টা করে গেছি আপনাদেরকে, আপনাদের চোখ থেকে পট্টিটা সরে যাক। আপনারা ভিউয়ার হিসাবে যাদেরকে দেখছেন, তাদের আসল চরিত্রগুলো, তাদের কি চাহিদা, তাদের টাকা ছাড়া তাদের কাছে কোন রকম কোনো এথিক্স নেই, টাকাই সবকিছু। না হলে তারা বলতে বসে যে ওকে বাঁচাও দিদি ভাই বলে চিঠি লিখে পাঠিয়ে, তারপরের দুদিন পর ডিএম অফিস থেকে অর্ডার করিয়ে নিয়ে গিয়ে কাউকে শ্বশুরবাড়ি ঢুকিয়ে দিয়ে আসার পর বলে এখন তিনটে ছেলে মেয়েকে নিয়ে বসলে ভালো হতো। তার কারণ আরো কয়েকদিন ছেঁড়া কাটা করা যেত, আরো কিছুদিন ছেঁড়া কাটা করা যেত, এবং এই ছেঁড়া কাটাগুলো হচ্ছে না বলেই অনেকের খুব কষ্ট। দিশানি সেই বোঝাটা বুঝতে শিখে গেছে, প্রীতমও বুঝতে শিখে গেছে, রিমিও বুঝতে শিখে গেছে যে এই সোশ্যাল মিডিয়াতে যদি নিজেদেরকে বিক্রি করতে বসি ফ্যামিলি কেচ্ছা দিয়ে, আর নিজেদের ফ্যামিলি কেচ্ছাগুলোকে যদি হাইলাইটেড করি, আর এই কন্ট্রোভার্সিটা চলতে থাকে, আর তার নাম করে ভিউজ কামায় একের পর এক দীর্ঘদিন ধরে, তাহলে পাবলিকই আমাদেরকে যেখানে দেখবে ঘেন্না করবে।
ভিউয়াররাও আমাদের ঘেন্না করবে। তাই আমাদেরকে আমাদের গোপনীয়তা বজায় রেখে সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখানোর দরকার ঠিক ততটুকুই দেখাবো। আজকে অনেকে দোষারোপ করতে বসেছেন, অনেকে দোষারোপ করতে বসেছেন আমি নাকি কারোর বয়ফ্রেন্ড চুজ করে দিয়েছি, পিউকে নাকি আমি এনে দিয়েছি। মশাই আপনারা ভাবেন কি? আপনারা ভাবেন কি বলুন তো? খুব সহজ জিনিস না? একটা মেয়ের বিয়ে দিতে গেলে এখনকার দিনে পাত্রপক্ষ ঠিক করার মতো করে আহ পাত্রপক্ষ ঠিক করার জন্য একদম 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 পাত্রপক্ষ ঠিক করার জন্য ঘটক মশাই পেরে উঠছে না, ম্যাট্রিমোনিয়াল সাইট গুলো চলছে না, তাদের বাজার ডাউন হয়ে গেছে। আর আমার কাছে এত লোক সাপ্লাই আছে, মানে আপনার ঘাড়ে চাপিয়ে দিলাম আপনার তার সঙ্গে প্রেম হয়ে যাবে। নাকি আপনারা ভিডিও দেখেন আর তারপর ভুলে যান, না শুধু ম্যাডামের দোষ দেখতেই খুঁজে বসে পড়েন? হুম। যে কাজটা দিশানিকে বারণ করা হয়েছিল সেটা কি জানেন? আইটি অ্যাক্টে দিশানির এগেনস্টে মামলা হয়েছিল। এই আইটি অ্যাক্টে মামলা হওয়ার পর দিশানির জন্য আমি দৌড়ে চুচড়া থানা পর্যন্ত গিয়েছিলাম। সেই দিন গিয়ে আমি দিশানি কার সাথে কথা বলে, কার সাথে সম্পর্ক এবং ছেলেটার রেজিস্ট্রেশন আছে কি নেই মামাই বার করেছিল, আমি কিছু করিনি। আমার কোনো ইন্টারেস্টই ছিল না। পরে জানতে পারলাম ছেলেটা যখন আমার লাইভে এলো এবং বলল যে আমি ওকে ভালো রাখবো, এ রাখবো, ও রাখবো, তার 3 দিন পরেই যখন জানতে পারলাম যে ছেলেটি দিশানির কাছ থেকে হয়তো বোধহয় টাকা পয়সা নিয়েছে বা দিশানির গায়ে হাত তুলেছে, তাই আমি দিশানিকে ডাইরেক্ট ফোন করে যে রেকর্ডিংটা করবা, যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে, তোকে কে বলেছে সোশ্যাল মিডিয়া ভয় খেতে? জীবনটা তোর আগে। তোর যদি মনে হয় এই ছেলেটার সাথে বিয়ে বিয়ে এখনই করে নিয়েছিস, তোদের কি রেজিস্ট্রি হয়ে গেছে? কোনো কিছুর উত্তর দেয়নি। তুই আমাকে বল ছেলেটার নামে এফআইআর করতে হবে কি, তাহলে আমি এক্ষুনি কালনা থানাতে দিয়ে তোর এফআইআর করিয়ে দিচ্ছি। সেই রেকর্ডিং গুলো ফাঁস হয়ে গেছিল, আপনারা খেয়াল করেননি? হিড়িম্বা যাকে বলেন তার পুরোনো চ্যানেলে গিয়ে দেখুন, সেই কল রেকর্ডিং গুলো আমি থানা থেকেই পেয়ে যাচ্ছিলাম। কারণ আমি দিশানিকে যখন বলেছি যে চয়েসটা ঠিক রাখবি, তখন কিন্তু আমি আমার গ্রুপেও সবাইকে সত্যটা জানিয়েছি। সবাই বলছি মা তাহলে কি হবে দিদি, দিশানির সাথে তো ছেলেটার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না? এটা দিশানির ম্যাটার, আমাদের ম্যাটার নয়। দিশানি তার লাইফে কাকে চুজ করবে কি করবে না সেটা দিশানির জীবন, দিশানি ডিসিশন নেবে। আমি দিশানিকে অপরচুনিটি দিয়েছি যে যদি তুই মনে করিস আমার সহায়তা নিবি, আমি তোকে সহায়তা করব, তোকে সঙ্গে সঙ্গে এফআইআর করিয়ে দেবো, সবকিছু হেল্প করিয়ে দেবো, কোনো অসুবিধা হয় না। কিন্তু দিশানি সেই রেকর্ডিং গুলোই ওই ছেলেটিকে বিশ্বাস করে দিচ্ছিল, আর ওই ছেলেটি আবার থানাতে পাঠাচ্ছিল। যাই হোক, যেভাবেই হোক না কেন আমার কাছেও চলে এসেছিল সেই রেকর্ডিং গুলো। আমি তো অবাক যে দিশানি আমার কল রেকর্ড করে। হ্যাঁ শ্রেয়া, তুমি অনেক লেট। তাই সুতরাং দিশানি কার সঙ্গে প্রেম করবে, রিমি কার সঙ্গে জীবন কাটাবে, প্রীতম কার সঙ্গে লাইফ কাটাবে, তাদেরকে ফোনও করি না, ফোনের ইচ্ছাও রাখি না। তাদের তাদের প্রতি কোনো রকম ভাবে কোনো সিম্প্যাথি দেখানো, রাত গাই বাদ গাই, কাম শেষ, কাজ খতম, পিকচার খতম, ওদের নিয়ে ভাবার বা ওদের জীবন নিয়ে কি হচ্ছে। আর ওরা যদি আবার কন্ট্রোভার্সির মধ্যে নিজেদেরকে ঢোকায়, কত টাকা নিজেদের জীবন দিয়ে গেছে এখানে ওখানে সেখানে জামিন করাতে গিয়ে, যেভাবে জীবনগুলো নষ্ট হয়েছে, সেই সময়ে তাদেরকে থামানো যাচ্ছিল না। পুলিশ প্রশাসন সরকার সবাই কিন্তু সহায়তা করে এই ধরনের কন্ট্রোভার্সি বন্ধ করেছিল। কিন্তু এক শয়তান সঞ্জয়ের মাথাটা খেয়ে, সঞ্জয়কে আমি বলেছিলাম, আমি তার ফোন নাম্বারে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে রেখেছিলাম ছোট্ট করে, যে ভাই তোর সঙ্গে বসবো একদিন, ব্যাপারটা মিটিয়ে দেবো। গোপনেই নয়, সেও কল রেকর্ডিংটা রিভিল করেছিল। হ্যাঁ, সঞ্জয় দাঁড়াতে পেরেছিল। কিভাবে দাঁড়াতে পেরেছিল? যে ছেলেটির পাশে দাঁড়াবার কোনো দরকার ছিল না, সেই প্রীতমকে সাপোর্ট দেবার নাম করে সঞ্জয় কেসগুলো খেয়েছিল। দাঁড়াতে পেরেছিল। কিভাবে পেরেছিল? অনেকগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একত্রিত হয়ে কালনা থানায় সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর করলে সঞ্জয় জামিন নিতে গেছে। সঞ্জয় অনেক কিছু ঝেলেছে, অনেক কিছু ঝেলেছে, কিন্তু বুঝেছে, সামাও কোথাও গিয়ে বুঝতে পেরেছিল যে এটা একটা প্রসেস চলছে। তারপরেও সঞ্জয়কে বোকা বানিয়ে এই যে
তাকে সাপোর্ট দেবার নাম করে সঞ্জয়ের সাপোর্টটা যেমন সীমার সাপোর্ট নিতে যাচ্ছিল কয়েকদিন আগে, সঞ্জয়ের কে যেমন বোকা বানিয়ে তার ক্রাউড ফান্ডিং এর টাকাটার হিসাব চাওয়ার জন্য যখন আমি হরিদেবপুর থানায় কেস করি, তার আগেই সঞ্জয় লাইভে তুলে তুলে টিনার পাশে দাঁড়াতে গিয়ে অরিজিনালি এই চিটিং বাজটাকে, এই ধাপ্পা বাজটাকে যে আজকে ফ্ল্যাট কিনে নিয়েছে, আপনাদের নজরে পড়েছে একটা জিনিস, আপনাদের নজরে পড়েছে একটা জিনিস, পড়বে, ধীরে ধীরে পড়বে, যে ফ্ল্যাটে নতুন ঢুকেই এসি লাগায়, 1 মাস থাকলো না, 10 দিন থাকলো না, 20 দিন থাকলো না, তার বাড়িওয়ালাকে দেখা গেল না, আপনাদেরকে কোনো এগ্রিমেন্টের পেপার দেখালো না, কিন্তু সেই দিনই তার পরের দিনই এসি লাগানো হয়ে যাচ্ছে, মানে ঢোকার আগে এসি লাগিয়েই ঢুকছে। কেন বলুন তো? তার কারণ এসির জন্য নিজের মিটারে টাকা জমা করা থেকে হেভি লোড নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট করে সে ফ্ল্যাটে ঢুকেছে এই ক্রাউড ফান্ডিং এর টাকাতেই। এই এসি টেসি গুলো যেখানে বসাতে চেয়েছিল তাদের বাড়িতে অ্যালাউ করেনি, তার কারণ তাদের বাড়িতে এই ক্রাউড ফান্ডিং নিয়েই, তাদের বাড়িতেই ক্রাউড ফান্ডিং নিয়েই কিন্তু অশান্তি। তাদের বাড়িতে বলেছে যে যদি কোনো রকম ভাবে ওই টাকায় আমার বাড়িতে আর কোনো কাজ হয় তাহলে আমরা কিন্তু থাকতে দিতে পারবো না। তারা নিজেরাও বুঝতে পারছে যে কি ধরনের একটা জালিয়াত মহিলাকে, সে টিনাকে বুদ্ধি দিত নিজের ফ্ল্যাট কর, নিজের কিছু কর, সে নিজের করবে না, সে নিজের না করে বেরিয়ে গেছে। মাথা গোজার আস্তানাটা যদি পার্মানেন্ট না হয় তাহলে সেখান থেকে বসে কন্ট্রোভার্সি করবে আর তাকে দুদিনের মধ্যে তাড়িয়ে দেবে, এরকম হবে না। তাই মাথা গোজার আস্তানাটা পার্মানেন্ট করেই বেরিয়েছে। লোকের টাকাতেই এসি কিনেছে, লোকের টাকাতেই ফ্ল্যাট কিনেছে, লোকের টাকাতেই ফ্ল্যাট রেজিস্ট্রি করেছে। আপনারা কি ভাবছেন 5-10 হাজার টাকা মান্থলি ভাড়া, এসির ইএমআই, তারপর আপনার খাওয়া দাওয়া খরচা মিলিয়ে একটা মেয়ের একটা ফ্ল্যাটে মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা নর্মাল খরচা আছে, তার মান্থলি ইনকামটা কি ওই ওই লেভেল পর্যন্ত যায়? কোন ভরসাতে সে বেরিয়েছে, কার ভরসাতে সে বেরিয়েছে ফ্ল্যাট নিয়ে? সে তো তার নিজের বাবার বাড়িতেই থাকতে পারতো, বোনেদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিজেদের বাবার বাড়িতেই থাকা যেতে পারতো। তার কারণ সে লোককে জ্ঞান দিয়েছে নিজের জন্য মাথা গোজার। না, আমি সমাজসেবিকা না, আপনি ভুল জানেন। মাথা গোজার ঠাঁইটা যদি পার্মানেন্ট না করা যায় তাহলে কোনো রকম ভাবেই আমি সেখানে কন্ট্রোভার্সি করতে পারবো না, এবং বাড়ির লোকগুলোকে কেসের পর কেস খাওয়াতে পারবো না। ঠিক আছে, ঝগড়া 2 দিন 4 দিনের হলে বাবার বাড়িতে গিয়েই উঠতো, ঝগড়া 2 দিন 4 দিনের জন্য হলে বাবার বাড়িতে গিয়েই উঠতো, থাকতো। কিন্তু এখানে নিজের নামে অ্যাসেটটা তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, অ্যাকাউন্টটা খালি করতে হবে। একদিন না একদিন এই অ্যাকাউন্টের টাকাগুলো যাতে করে গচ্ছিত করে রাখা থাকে, ফ্ল্যাট বিক্রি করে হলেও মানুষের টাকা যদি ফেরত দিতে হয়, তাই যে টাকা চাইছে তাকেই ব্লক করে দিচ্ছে। এগুলো আপনাদের মাথায় দেবার মতো লোক খুব কমজনই আছে। এসির মেশিনটা যেটা বাইরের দিকে লাগানো সেটা ব্যালকনিতে লাগানো হয়েছে, ছাদে লাগানো হয়নি। তার কারণ ছাদের পার্ট পায়নি, এখনকার ছাদও বিক্রি হয়ে যাচ্ছে, এখনকার ফ্ল্যাটের ছাদও বিক্রি হয়ে যাচ্ছে। তাই যদি ভাড়া বাড়ি হতো ছাদের একটা পার্ট নিশ্চয়ই থাকতো। তাই বাড়ির মেশিনটা বাইরের দিকেই লাগানো হয়েছে, আউট আউটলেটটা যেটা বাইরের দিকে থাকে। একটু ডিপলি ভেবে দেখবেন একজন বাবা কত দুঃখে আছে, তাই না? তাড়াতাড়ি করে এসি চালিয়ে এসে খাওয়া দাওয়া করছেন, আনন্দে আছেন, থাকুন, অসুবিধা কিছু নেই, আমার বলারও কিছু নেই। কিন্তু সে যদি আবার সেই রকম লেভেলে কন্ট্রোভার্সি করে তার বাবা মায়ের জীবনটা আবার আবার হ্যাম্পার হবে, আবার একের পর এক। এবার তো আর সঞ্জয় নেই, আর কারো বাড়িতে লাল লাল খাসির ঝোল খেয়ে এসে তারা বাঁচাবার জন্য এগিয়েও আসে না।
আমি ভাড়া বাড়ি কিনে নিতে পারতাম। এক্স্যাক্টলি। ওই টাকাগুলো তো ধরতে পারেনি এতদিন, অনেকে ধরতে পারেনি, ধরতে পেরেছি আমি। আর ধরতে পারার জন্যই তো খারাপ আমি। ধরতে পারার জন্যই খারাপ আমি। আর এই ধরাটা জন্যই কেস করা হয়েছে। সুস্মিতার স্বপ্ন নেই, কৃতিকা হাউস মিথ্যা কথা বলে ক্রাউড ফান্ডিং করছে, এই ব্যাপারটা একটু দেখুন ম্যাম। আচ্ছা, আমি জানি না তো কারা তারা, একটু দেবেন আমাকে, একটু আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, মেয়ের সংসার ভেঙে গেলে বাবা খুশিতে গদগদ হয়, এটাই নিয়ম। মেয়ের সংসার ভেঙে গেলে ঘোড়ার পাড়ায় যা হবে হবে, এত এত তাড়াতাড়ি ভেঙে পড়লে সব হবে, এত তাড়াতাড়ি হলে হবে? লাল লাল খাসির ঝোল খেয়ে একদিন সবাই মিলে অভিযান হবে। আর একটু সময় দিন না, একটু কেসটা এগোক। কেস যত এগোবে তত মজা তো, ততই মজা। একটু ধৈর্য রাখতে হবে তো। আশা করছি এখন আপনাদের মধ্যে থেকে পট্টিগুলো সরে যাচ্ছে, কারণ ভিউয়ার কখন কার কে হবে সেটা ডিপেন্ড করছে ভিউয়ারের নিজস্ব চয়েসের ওপর। ভিউয়ারের নিজস্ব চয়েসের ওপর, সে কাকে দেখবে কাকে দেখবে না, কোথায় গিয়ে কমেন্ট করবে করবে না। আমার পার্টিকুলারলি আমারই আমারই দলে থাকবে এবং আমারই মানে বদান্যতায়, আমারই কথা মতো সে ভিউয়ারটা ওঠা বসা করবে, এই চিন্তা ভাবনা নিয়ে যারা ওয়াইটি করছেন তাদেরকে বলবো ভুলে যান। তাদেরকে বলবো ভুলে যান এই সমস্ত জিনিস। আর মুখ সামলে কথা বলুন, কারণ এখন সোশ্যাল মিডিয়া বা আইটি একটা এতটাই পরিমাণে শক্ত হয়েছে যেখানে পুলিশ প্রশাসনও পর্যন্ত নজর রাখছে। তাই আইটি অ্যাক্টের আন্ডারে আপনি যখন তখন পড়ে যাবেন, আপনার চ্যানেল চলে যাবে, যেমন চলে গেছে, অনেকের যাচ্ছে। লক্ষ্য রাখুন, ঠিক যাবে। এটা তো ভারতবর্ষ, এখানে একটু সময় লাগে কিন্তু হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। হুম, অনেকে এটা বলছেন আমাকে, দেখলাম আমি, যাদের মাথায় অবশ্য গোবর ভরা আছে, ওই বাসু টাসু টাইপের লোকজন, কি যেন হাজর সিনা, হাজর সি কি সরকার টরকার, সব তারা সব কমিউনিটি দিয়েছে, আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে। মানে হয় সারাটা দিন প্রকৃতিস্থ থাকে না, আর ভিডিও দেখে না। পেটুক বাঙালির ভিডিওটা দেখে নেবেন। পেটুক বাঙালি ঘরকন্যা আজকে ভিডিও করেছে এবং একটা কমিউনিটি দিয়েছে। তিনি অন্তত আর কিছু হোক আর না হোক একসময় আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছিলেন। হ্যাঁ, আমিও তাকে করেছিলাম। কিন্তু কোথাও গিয়ে পুলিশের বউ ভুল কাজ করবে এটা আমি আশা করিনি। কিন্তু না, তিনি যে একদম ঠিক এবং তিনি যে একদম সঠিক পথে আছেন এবং তিনি যে মানে একদম যেটা বলেন সেটা যে একদম খাঁটি সত্যি কথা, সেটা নিয়ে আমার আর কোনো ডাউট নেই। কোনো ডাউটের কেন আমি কোনো কিছু রাখিনি। সে যে কেন সঞ্জয়কে প্রোটেক্ট করতে চেয়েছিল, সঞ্জয় যে বোকা এবং সঞ্জয় বোকামির জন্য অনেক কিছু হারিয়েছে, সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি কিন্তু অনেক সময় সঞ্জয়কে আটকাবার চেষ্টাও করেছেন। কারণ সঞ্জয় এখানে ছেলে তো পুরুষ। হ্যাঁ, সঞ্জয় অনেক ভুল করেছে, আমি অস্বীকার করবো না ভুল করেনি, যেগুলো এখন আর করছে না সঞ্জয়। মাঝে আবারও ভুল করেছিল, আবারও একটা কেস খেয়েছে, ধরিত্রী দিয়েছে, তার পার্সোনাল ভিডিও রিভিল করেছে। রাগ হতে হতে অ্যাকচুয়ালি কি আমাদের যখন রাগ হচ্ছে বা ফ্রাস্ট্রেশন আসছে, আমরা তখন কি করছি, ভিকটিম চিনতে ভুল করছি। মানে কে ভিকটিম, অরিজিনালি ভিকটিমটা কে, মানে কার বিরুদ্ধে আমরা লড়বো সেটা আমরা বুঝতে পারছি না। আমরা নিজেদের মধ্যেই খেয়েও খেয়েই করছি। এই ভিকটিম চেনাটা অধিকার আপনাদের আছে। আপনারা নিজেরাও যদি প্রতিবাদ করতে বসেন, সত্যিকারের যদি প্রতিবাদ করতে চান এবং অনেস্টির সাথে লড়তে চান, সততার সাথে লড়তে চান, তাহলে ডেফিনেটলি এপি ব্লগের জন্য আমি এপি ব্লগের জন্য আমি কিছু করেছি, এগুলো আমি এখানে এখন বলতে পারবো না। এপি ব্লগের জন্য অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু করে করেছি, সেগুলো সব সামনে আনতে পারবো না। একমাত্র এই যদি কোনোদিন আপনারা গীতাদির, গীতা টুনির ভাষা তার কাছ থেকে শুনতে চান তাহলে শুনে নেবেন, আমি কিছু বলবো না। তিনি যদি উঠে বলেন কোনোদিন, নিজের মন থেকে বলেন যদি, তাহলে বুঝবেন যে আমি করেছি অনেক কিছু। টাকা তুলেছিল এবং সেই টাকা কিভাবে ডোনেশন করেছেন, ডোনেট করার পর কিভাবে রসিদ নিয়েছেন, জালিয়াতি করেছেন, সেটাও আমি কিন্তু তুলেছি। আমি কিন্তু থেমে নেই কোথাও। ডেফিনেটলি আমি সেগুলো রেখেছি, সেই পয়েন্টগুলো রেখেছিলাম এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। তাই পুলিশ প্রশাসন দেখবেন একটা ভিডিওতে বলছে যে আইন হাতে তুলে নেওয়ার জন্য ক্যামেরা নিয়ে যাত্রার বাড়িতে পৌঁছে যাচ্ছেন একদল সমাজসেবক সেবিকার নাম নিয়ে, তাদের বিরুদ্ধে আমরা যেখানে সেখানে এফআইআর করব এবং তুলে নিয়ে আসবো, তাদের ব্যবসা চৌপাট করব এবং করছেও, দিকে দিকে করছে। ঠিক আছে।
হ্যাঁ, আসল কথায় আসি, যেটা বলছিলাম। হ্যাঁ, ভিকটিম হলো ভিউয়ার্সরা, যারা কনফিউজড হয়ে যায়। একদম ইমোশনাল, ইমোশনাল একদম। শর্মিলার কথা একদম 200% ওকে। কারণ শর্মিলাও একসময় জাস্টিফাই করতে পারছিল না এখানে, যে কে ঠিক কে ভুল বলছে, কারটা ঠিক কারটা ভুল হয়েছে। এমনকি মামাইও এক সময় রং জাস্টিফাই করার জন্য কেস খেয়েছে, এবং সেই কেস গেছে হাইকোর্ট পর্যন্ত। এখানে ইমোশনাল ফুল, দীর্ঘদিন টিকে থাকা এবং সঠিক বিচার বিশ্লেষণ করে এগিয়ে যাওয়া বেশি দিন থাকবে না, যদি না আপনার মধ্যে কোয়ালিটি, কোয়ান্টিটি এবং আপনার মধ্যে সিক্স সেন্স, সেন্স অফ হিউমার, সমস্ত কিছু দিয়ে জাস্টিফাই করতে যদি না পারেন, বেশি দিন এই ওয়াইটির বাজারে টিকে থাকতে পারবেন না। ওই একই কন্টেন্ট, একই জিনিস হেজিয়ে 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 ভেজিয়ে, সেই ঘুরিয়ে ফিরিয়ে, ক্যাথা এই করেছিলি, ক্যাথা ওই করেছিলি, ক্যাথা সেই নিয়ে গেছিলি, ক্যাথার এই ক্যাথার ওই। ক্যাথা থেকে কবে আপনারা হেঁটে গেছেন? কিন্তু আমি হাঁটিয়ে দিয়েছি আপনাদের সাথে লড়াই করে। ক্যাথা আপনাদের মনের মধ্যে কিন্তু এখন অনেকটা চলে গেছে। ওকে তার মতো করে ব্লগিং করতে দিন। সন্দীপের মতো ব্লগিং করতে দিন, দেখবেন না? যার ইচ্ছা হবে না দেখবেন না। তবে তাদের ভিউয়ার্স নিয়ে, তাদের ভিউয়ারদেরকে নিয়ে, তাদেরকে মোল্ড করিয়ে আমার দিকে চলে এসো, ও বললো আমার দিকে চলে এসো, আমার দিকে চলে এসো, সে খেলা খেলুন, কিন্তু মিথ্যা দিয়ে নয়। লোককে টুপি পরিয়ে পকেট ভর্তি করবেন, আপনি ডলার কামাবেন, আর ওই ক্রাউড ফান্ডিং এর নাম করে আপনি নিজে ফ্ল্যাট কিনে নেবেন, আপনি কিচেন বাগাবেন, আপনার বাড়িতে সোফা আসবে, আপনি আইফোন কিনবেন, আপনি এসি লাগাবেন, আপনার জীবন নিশ্চিত সুরক্ষিত, আরো একটা ফিক্সড ডিপোজিট রেখে দিয়ে তারপর আপনি ঘর ছেড়ে গিয়ে তিনটে করে কন্ট্রোভার্সি করবেন। আপনি তো কেস খাবেন, যা খুশি তাই বলবেন মুখ দিয়ে, বাড়ির লোকগুলোকে জড়াবেন। এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আমার ওয়ান প্লাস ফোনও আছে, ইয়েস ওয়ান প্লাস ফোন আছে, কিচেন আছে, বাবা টয়লেট, সব। মানে কত টাকা ফান্ড করতে পেরেছিল, এবং সঞ্জয় সেটা বুঝতে পারেনি। কেসটা থেকে বাঁচাবার জন্য তাকে জামিন পর্যন্ত করানো, সমস্ত কিছু। ওই যেহেতু সঞ্জয়ের লোকাল পুলিশ স্টেশন, তো সঞ্জয় একটু শাসক দল ঘেঁষা, তাই অনেকটা কাজে দিয়েছিল। আর সেই কারণেই বেলটা পেয়েছে। না পেলে হয়তো সঞ্জয় এতদিন এগোতো না। সঞ্জয়ের চোখটা খুলে গেছে এখন। আমি জানি সঞ্জয় সামাও কোথাও গিয়ে এবার এবার বুঝতে পারছে যে আমি কি কি করছি, তাই আমাকে করতে হচ্ছে, যার জন্য লড়াইটা এই লেভেল পর্যন্ত হয়েছে। অনেকে বলছে ম্যাডাম ঘোড়ার শাস্তি দেখতে পাবে, এটাই তো শাস্তি। মিষ্টি মুর্শিদাবাদ আসবো, জলদি আসবো শোনা, জলদি আসবো। আমি কি ছোটখাটো জিনিস অল্প একটু ধাক্কা দিয়ে ছেড়ে দেব? শেষ পর্যন্ত টিকে থেকে লড়াই করে, যতক্ষণ না সঠিক বিচার হয়। আপেল ফোন না কিনে রোজ একটা করে আপেল খেলে কাজে দিত, এক দিত, একদম একদম। শর্মিলা, ভিউয়ারদের পদচ্যুত করার দায় সো কল্ড ইনফ্লুয়েন্সাররাও কম না, কন্ট্রোভার্সি নামে তারাও ব্রেন ওয়াশ করছে, আর করছে। হ্যাঁ একদম। এখন ভিউয়ার্সদেরকে ধরে রাখার জন্য কত রকম পন্থা অবলম্বন করছে, মা ছেলের নোংরামি দেখাচ্ছে। যত রাজ্যের মহিলারা নানা রকম ভাবে লাইভ করছে, এবং সেই ভিউজটাকে ধরে রাখার জন্য পরবর্তী দিনে সে যখন মানে কি বলবো, মানে কতদূর নিচে নামতে পারে, সেই পথ পর্যন্ত অবলম্বন করছে। আপনার সাথে খুব দরকার আছে, অনেক কিছু বলার আছে। আচ্ছা ঠিক আছে, বলো। আমি তো খুব ব্যস্ততার মধ্যে আছি, নেটের মনে হয় সমস্যা হচ্ছে। কেন শুনতে পাচ্ছেন না আপনারা? শুনতে পাচ্ছেন না? ম্যাম আপনি সবার কমেন্ট পড়ছেন, আবার আমি বুঝতে পারছি। হ্যাঁ এবার আমি সবার কমেন্ট পড়ছি, এক্স্যাক্টলি সবার কমেন্ট পড়ছি, পড়েই তো বলছি, সবার কমেন্ট পড়ে পড়েই বলছি। তাই ইমোশন দিয়ে ভিউয়াররা যদি বোকা হয়, আর সেই ভিউয়ারদেরকে শেখাবো না, সেটা কখনো হয়? এবার একটা খুশির খবর দিই। আমাদের সোনিকা, দিল্লির বুকে দুটো বড় বড় বিল্ডিং, যে দুটো বড় বিল্ডিং ভাঙচুর করা হয়েছে হবে বলে মিউনিসিপ্যালিটি থেকে এসে নোটিশ ছাঁটিয়ে দিয়ে গেছিল, সেই মামলাটা স্টে করিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্টে। তার জন্য ন্যাশনাল নিউজও হয়েছে শনিকার। আমি ন্যাশনাল নিউজের কপিটা
হ্যাঁ, একটা করে ফোন আসছে, হ্যাঁ একদম। ধরিত্রীদির ভিডিও কেন আসছে না? ধরিত্রীদির চ্যানেলে সামথিং প্রবলেম হয়েছে, ধরিত্রীদি বলে দেবে। বলছে খুব মুডে আছো আজ মিঠুদি, গীতাদি কেমন আছো? আচ্ছা, আমি জানি, আমি জানি এখানের একজনের কমিউনিটি পড়ে শোনাবার সময় আছে। এই শনিকার জন্য ন্যাশনাল নিউজটা আমাদের আমি কমিউনিটিতে দিয়ে দেবো। শনিকা জিতেছে। হুম। অনেকে বলছে ঘোড়ার শাস্তি হলো কই? এটাই তো শাস্তি, এটাই শাস্তি। যে সে, আপনি কি ভাবছেন গারদে পুরে রাখা হবে? সে লাস্ট পর্যন্ত কি হবে সেটা ডিপেন্ড করছে। লাভলি চক্রবর্তী চলে এসছে, সেটা লাস্ট পর্যন্ত কেসের হিয়ারিং কমপ্লিট হওয়ার পর পর্যন্ত বোঝা যাবে কি হবে। এখন কিছু বলা যাবে না। তবে এখন এই যে, আপনি কি ভাবছেন একটা কেস হলে আপনার কিরকম শাস্তি হবে? মুখ দিয়ে বলা কথার জন্য কি শাস্তি হবে? সঞ্জয় যেটা বলে যে আয় কি হয়েছে, এই তো কেস হয়েছে, আমি জামিন নিয়ে নিয়েছি। সুস্মিতা চক্রবর্তী, সুস্মিতা চলে এসছে, হাই। ক্রিস চলে এসছে, গীতা রানী দিয়ে চলে এসছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইন্দু চলে এসছে। কি কি আছে? একটা কেস হবে, জামিন নেবে তো কি আছে? জামিন নেবে, লড়বে, কোর্টে টাকা দিয়ে কেস লড়বে। না, একটা কেস হলে আমাদের মতো লোকেদের কেসেতে কোনো ম্যাটার করে না, কোনো টেনশন থাকে না, নিশ্চিন্তিতে লাইফ থাকে, কোনো কোনো হেডেক হয় না, কারণ আমরা তো কেস নিয়েই সারাদিন রাত ঘাটাঘাটি করি। আমাদের নামে যদি 10টা কেস হয় আমাদের কিচ্ছু যায় আসে যায় না, এক বিন্দু ফারাক পড়ে না। একদিনে 100টা কেস হলেও আমাদের কোনো ফারাক পড়ে না, কারণ আমরা কেস নিয়েই থাকতে ভালোবাসি। কিন্তু আপনারা সাধারণ মানুষরা যদি কেস খান, একের পর এক কেস খান, কেস হলে যে কি হবে এটাই বড় শাস্তি, আর শাস্তি হলো তো হয়েই গেল। ইয়েস, কেস করার পর যখন দীর্ঘদিন আপনি কোর্টে দৌড়াতে থাকবেন, আর কোর্টে যখন একের পর এক বিচারের পদ্ধতিতে আপনি আসবেন, তবে এখন বর্তমান বিএনএসএস আইন অনুযায়ী আপনি যদি মিথ্যা কেস করেন, তাহলে পাল্টা কেসের যে কি শাস্তি আছে, এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সে সমস্ত কিছু প্রমাণ কোর্টের সামনে তুলে ধরলে, মিথ্যা মামলা করলে তার যে কি অবস্থা হবে সে কিন্তু বুঝতে পারবে। কারণ এখন এভিডেন্স একটা ভীষণ শক্ত। ধরুন আপনাকে কেউ উত্ত্যক্ত করে আপনার নামে মিথ্যা মামলা করে দিয়ে চলে এলো, বিএনএসএস অ্যাক্ট অনুযায়ী যদি আপনি আইন ভাঙেন, তাহলে কিন্তু এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী খুব জলদি শাস্তি আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, গতকাল ইপসিতা সনিকার, ইপসিতা করেছে না সনিকার অ্যাচিভমেন্ট, এই তো এই ইপসিতার ওখানে গিয়ে সবাই কিন্তু দেখে আসবে। সনিকা কিন্তু একজন চ্যাম্প, বাংলার মেয়ে, দিল্লিতে থেকে কাজ করে, এতগুলো কোর্ট সামলায়, সে জানে যে কে ঠিক কে ভুল। তাই যারা ওই মিথ্যা কথা বলছেন, ঠিক মতো প্রকৃতিস্থ থাকেন না, তারা গিয়ে একটু পেটুক বাঙালির ঘরকন্যার ভিডিওটা দেখে আসবেন। যে ওই যে সর্দার বলে ছেলেটিকে আমি চিনতাম কিনা, তার বাবা মা চয়েস করেছে, তার বাবা মা না তার দিদিরা কারা সব বেল করিয়েছে, জামিন করিয়েছে, তাদের একদল গ্রুপ অফ অ্যাডভোকেট ছিল, তাদের মধ্যে থেকে কি হয়েছে না হয়েছে আমাদের, আমি শুধু মেয়েটিকে বাঁচাতে, তার ওপর হওয়া আইটি অ্যাক্টের জন্য, তাকে বাঁচাবার জন্য আমি দৌড়ে পৌঁছে গেছিলাম, মানে মানে কি বলবো, চুচড়া থানা। এবং চুচড়া থানাতে ওর আইটি অ্যাক্টে মামলা হয়েছে, ওকে নিয়ে গিয়ে আমি, ওয়ারেন্ট আছে, সেই অবস্থাতে আমি ওকে থানাতে নিয়ে গিয়ে বসলাম, আপনি অ্যারেস্ট করুন। ডিএসপি, অ্যাডিশনাল এসপির সাথে গিয়ে তার রুমে গিয়ে মেয়েটাকে ঢুকিয়ে আমি বললাম, মেয়ে দেখুন এর বিরুদ্ধে আইটি অ্যাক্টে মামলা হয়েছে, এ কি ভিডিও করেছে। সঙ্গে সঙ্গে কিন্তু থানা অ্যাকশন নিয়েছিল। যাই হোক, আমার কাজ আমি ঠিক করতে জানি, কতদূর করতে হবে কতদূর করতে হবে না, কতটা করার দরকার আছে আমি সেইটুকুই করব, তার বেশি তার উপর দাদাগিরি করে, তাকে ফোন করে ডিস্টার্ব করা, বা আমাকে ফোন করলে তাদের ফোন পিক আপ করা, তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলা, বা তাদের সাথে আদৌ ফোন করে তাদের খবর নেওয়া দরকারই পড়ে না। কারণ তারা যে অন্যায়গুলো করেছিল তার শাস্তিটা তাদেরকে এখানেই দিয়েছি। আজকে অনেকের মনে হচ্ছে এইটা করলে ভালো হতো, তার কথা শুনে আমি এসেছি নাকি? অশিক্ষিত গর্দভদের কথা শুনে আমি আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাবো না? অশিক্ষিত গর্দভদের কথায় আমাকে চলতে হবে? তারা যখন আমাকে বলবে একে গাল দাও, ওকে বলো, তাকে বলো, তাদের কথায় আমাকে চলতে হবে? তারা কি ভেবে নিয়েছিল আমার মাথায় পা দিয়ে অন্য সবাইকে পিষে মারবে? আমার কথাতে তারা আইন ভাঙবে? মোটেই না, সে কাজ আমি করতে দিতে পারবো না। তাতে আমাকে কে সম্মান দিল আর কে দিল না, ডাজন্ট ম্যাটার, কিচ্ছু বদার করে না আমার কাছে, কোনো ম্যাটারই বদার করে না। আমি তাদেরকে সুযোগ দিই,
তাদেরকে বারবার বলি যে এটা করো না, এটা করো না, এটা করাটা ঠিক না। বাস এর বেশি আমার তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে, তাদের ব্যক্তিগত প্রাইভেসি নিয়ে, তাদের বাড়ি নিয়ে, তাদের জীবন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর কখনো সেরকম কোশ্চেন করিও নি। এতদিন তো এত গ্রুপে অনেকে থেকেছে। আত্রেই গাঙ্গুলি, থ্যাংক ইউ। এত গ্রুপে থেকেছে, কোনোদিন কাউকে ডিস্টার্ব করা বা ডিস্টার্ব ফিল করানো। আমি চাই কত তাড়াতাড়ি একটা ভিকটিম রিলিফ পাওয়ার জন্য কোথায় কোথায় কিভাবে দৌড়াতে হবে। আর সেই ভিকটিম যদি মনে করেন আমি কেসের পর কেস চালাবো, কেসের পর কেস চালাবো, চালাতেই পারে, কার ম্যাটার, তাকে আমি বাধা দিতে পারি না। কারণ তার অধিকার আছে, সে যদি কেসের পর কেস করবো, কেসের পর কেস করবো, কেস নিয়েই পড়ে থাকবো। আমার আমি আমার কেস বুঝে নেবো, আমার কোনো দরকার নেই বিচারের। একটা সময় থামতে হয় এবং সেখানে গিয়ে কম্প্রোমাইজে আসতে হয়। যদি দেখা যায় যে হ্যাঁ বিচারের একটা পদ্ধতিতে, যেমন বললাম, যেমন একটা বিচারের শেষ পদ্ধতি আছে, যদি খুন করে, যদি খুব মানে সিরিয়াস গ্রিভেন্স হয়, সেক্ষেত্রে আমি কখনো কম্প্রোমাইজের কথা বলি না। কেউ কাউকে খুন করে দিল, কেউ কাউকে রেপ করে দিল, আমি কম্প্রোমাইজের কথা বলবো? কখনো কম্প্রোমাইজের কথা বলবো না। সিরিয়াস অফেন্সের ক্ষেত্রে আমি ডেফিনেটলি চাইবো লাস্ট অব্দি গিয়ে সে শাস্তি পাক। কিন্তু যেগুলোতে কম্প্রোমাইজ করা যাবে, কম্প্রোমাইজ হয়ে গেলে বোথ দ্য পার্টিজ উইল গেট রিলিফ ফ্রম দ্য কোর্ট এবং দেয়ার অ্যাডভোকেটস, আমি সেটা চাই যে ইমিডিয়েটলি রিলিফটা কি করে পাবে সে। সেই রিলিফের জন্য তারা কি করে, অ্যাডভোকেটের ওপিনিয়নের উপর টানা চলতে থাকে, একের পর এক কেস করে, এই কেস নয় তো ওই কেস, ওই কেস নয় তো সেই কেস। কিন্তু আমাকে ইমিডিয়েট তুরন্ত রিলিফের জন্য যেটা যেটা করার দরকার হয়, যেগুলো গ্রিভেন্স আর্ট হয় না, সেক্ষেত্রে আমি কম্প্রোমাইজের কথা বলতে পারি। কিন্তু কম্প্রোমাইজ মানে এই নয় যে পুলিশ প্রশাসনকে বাদ দিয়ে, কারণ পুলিশ প্রশাসন সোশ্যাল জাস্টিস দেয় অনেক বেশি, তারাও রক্তদান শিবির করে, তারাও বলে যে সেভ লাইফ সেভ লাইফ, তারাও করে। তাই তখন পুলিশের মারফত দিয়ে আমাকে এগিয়ে আসতে হয়। পুলিশের সাপোর্ট ছাড়া আমি কারো বাড়িতে ক্যামেরা নিয়ে পৌঁছে যাব এবং তার ব্যক্তিগত লাইফ গুলোকে হেল্প করে দেবো এবং তাদের কাছ থেকে একটা লামসাম বিরাট অ্যামাউন্ট খেয়ে নিয়ে আখিরে তাদের কোনো বিচারের কিচ্ছু দিলাম না, সেটা তো কখনো হতে পারে না। এগুলো বিচার নয়। অনেকে করোনা নিয়ে অনেক সচেতনতা পোস্ট করছেন, করোনা আসছে, হ্যাঁ এক এক দুজনের করোনা হচ্ছে। মাঝে আরো একটি দুঃখের ঘটনা ঘটেছে, উত্তরাখণ্ডে আরো একটি ক্র্যাশ হয়েছে আমাদের হেলিকপ্টার, তাতেও বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে। অনেকগুলি ঘটনা এই কয়েকদিনের মধ্যে ঘটে গেছে আমাদের কলকাতায়। একটি মেটিয়া বুরুজের কাছাকাছি, মানে খিদিরপুর এলাকায় এত এত দোকান জ্বলে গেছে। শিক্ষকরা এখনো রাস্তায় আন্দোলনে পড়ে আছেন। অনেক কিছু ঘটনা মাঝে আছে। অভিজিৎ বাবুর শরীর ভীষণ খারাপ, তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে, একদমই ভালো যাচ্ছে না। সকলেরই ভালো যাচ্ছে না, অনেকেরই ভালো যাচ্ছে না। ডেফিনেটলি এই বছরটার মধ্যে অনেকে রান্না সেরে চলে এসেছি। এখন সবাই কেমন আছো বলো? সবাই ভালো আছে। কলকাতাতে অনেকের করোনা হচ্ছে, একদম ঠিক তাই, করোনা। পূজা এই মুহূর্তে পুরোপুরি সুস্থ, শুধু ক্যান্সার সার্ভাইভারের সমস্ত প্রমাণ আছে, ম্যাম যদি চায় পুরো প্রমাণ তুলে দেবো। কি বং বং কি লিখছেন 77 ক্রিস? পূজা এই মুহূর্তে পুরোপুরি সুস্থ, ও শুধু ক্যান্সার সার্ভাইভার। ওকে। পুনেতে ব্রিজ ভেঙে অনেক লোক মারা গেল, এক্স্যাক্টলি। অনেকগুলো ঘটনা পরপর 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 ঘটে যাচ্ছে, যেগুলো একদম মেনে নেওয়াটা ভীষণ। সবাই সুস্থ হয়ে উঠুক, ভালো থাকুক। সব থেকে বড় যেটা কঠিন কষ্ট যেটা হয়েছে, সেটা হচ্ছে কারো 2 কোটি 3 কোটি টাকার মাল থাকা সত্ত্বেও খিদিরপুরে যাদের দোকানগুলোকে পুড়ে গেল, তাদেরকে 1 লাখ টাকা করে মাননীয় কম্পেনসেশন দেবার কথা বললেও তারা প্রতিবাদে নেমেছে, তাদের নিজের নিজের দোকান আবার রিকভারি করছে। কিন্তু যেভাবে আগুন লেগেছে একসঙ্গে, রাহু কেতুর দোষ আছে একদম। তো সেইভাবে মানুষ বিপদের মধ্যে দিয়ে এগোচ্ছে। অনেকের দোকান একদম ভস্মীভূত হয়ে গেছে, তারা প্রচন্ড ক্ষেপে উঠেছেন যেভাবে আগুনটা লেগেছে। এবং যেভাবে তাদেরকে অন্য কোথাও চলে যেতে বলছে ব্যবসার জন্য, তারা মেনে নেবে না, তারা ওখানেই ব্যবসা করবে। কারণ প্রত্যেকেরই তো একটা প্রাতিষ্ঠানিক একটা দীর্ঘ এত বছরের পুরনো তাদের দোকান এবং তাদের একটা নিজস্ব কাস্টমার বেস আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো বেশ করে অনেকে নানা রকম ধরিত্রী একটা জিনিস পাঠালো, দেখলাম আবার আরেকজনের কমিউনিটি দেখলাম। ম্যাডাম শুনেছেন, অশোকনগরে এক ইংরেজি শিক্ষক
হ্যাঁ, ছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছে বলে ছবি পাঠাতে ফোন করে, হ্যাঁ একদম। ক্রাউড ফান্ডিং করতে হলে প্রমাণ দেখিয়ে করতে হয়। কৃতিকা হাউসের পূজা কোনো প্রমাণ ছাড়াই ক্রাউড ফান্ডিং করেছে। ওকে বলো 2025-এ ক্যান্সার রিব্যাক করেছে, তার প্রমাণ দেখাতে। আচ্ছা, যাই হোক, আমি এই বিষয়টি জানি না, সুতরাং এর উপরে কোনো প্রমাণ বা কথা বলতে পারবো না। আমি চিনিও না, জানিও না। আর আমার কাছে মানে সত্যি কথা বলতে কি কোনো প্রমাণও নেই, কিছু নেই, আমি কিছু বলতে পারবো না, এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না। যাই হোক, আপনাদের কোনো কিছু বলার থাকলে আমি একটা লিঙ্ক দিয়েছি, যদি আসতে পারেন। 3 মিনিট আর থাকবো না, কারণ অনেকগুলো কাজ আছে, কাজগুলো কমপ্লিট করব। কাজ কমপ্লিট করে আমি আমার নিজের কাজে ঢুকে যাব, অনেক পিটিশন আছে জমা করতে হবে। তো যাই হোক, আপনাদেরকে আবারও আমি বলে গেলাম যে এই যে যারা নাকে কানছে বলছে "এই, আজ মরে গেলাম", এরকম করে অনেক কেঁদেছে, অনেক কেঁদেছে, অনেক নাটক করেছে, কাঁদার ছবি দিয়ে দিয়ে ভিডিও বানিয়ে, একটাতে কন্ট্রোভার্সি আর একটাতে ব্লগিং চ্যানেলে নানা রকম করেও এখনো আবার বোকা বানাতে আপনাদেরকে বসেছে। আপনারা বোকা হবেন কি হবেন না ডিপেন্ড করছে আপনাদের ওপর। আপনারা যাকে বাচ্চা হওয়ার জন্য পয়সা দিয়েছিলেন, বা আপনারা যাকে কেস চালাবার জন্য পয়সা দিয়েছিলেন, সেই পয়সাতে সে ফ্ল্যাট কিনেছে, এসি কিনেছে, ফোন কিনেছে, সোফা কিনেছে, কিচেন চিমনি কিনেছে, টাইলস বসিয়েছে, রান্নাঘর এসব মডুলার বানিয়েছে, সমস্তর জন্য আপনারা টাকা দিয়েছিলেন তার হেভি লাইফ স্টাইল মানে চেঞ্জ করে দেওয়ার জন্য। তাকে একদম লাইফ ফাইট ফাইট বলছে, ওমেন এম্পাওয়ারমেন্ট দেখিয়ে দাও, তোমার ওমেন এম্পাওয়ারমেন্ট। আমরা তো টাকা দিয়েছি, যারা দিয়েছেন দিয়ে খুব খুশি আছেন, যে ভেবেছিলেন কারো জীবনে একটা বাচ্চা আসুক, এই ভেবে যারা টাকা দিয়েছিলেন, তারা এখন এই লাইফস্টাইলটা দেখে যে কতটা খুশি হচ্ছেন আপনারা, আমি বলতে পারবো না। এই ভিক্ষাটা যারা দিয়ে খুশি হয়ে আছেন, এখনো পর্যন্ত ভাবছেন আমরা শান্তিতে আছি, আমরা খুব ভালো আছি, তাদেরকে আমার বোঝাবার কোনো দরকার নেই। কিন্তু যারা দিয়েছিলেন এটা অন্য পারপাসে, যে লাভলি তার পরের দিনও ট্রেনে এসিতে এইসব একই সঙ্গে হয়েছে, আর যাবো কোথায়? ম্যাম আপনার লুকসটা দারুণ লাগছে, ও থ্যাংক ইউ। তো সুতরাং একটাই বক্তব্য, যারা দিয়ে এত তাড়াতাড়ি চলে যাবেন, ম্যাম আপনি তো অনেক দিন পর আজ আসলেন, কিচ্ছু করার নেই, অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি, প্রচুর। আচ্ছা, লাভলি দি, ইন্দু দি, ধরিত্রী দি, 2 বছর আগে ওর 500 টাকা দাম ছিল। কার কথা বলছো মা? সন্দীপ তো কিছু করেনি, করে এত বড় বাড়ি করলো। আচ্ছা, সন্দীপ টাকা তুলেছিল কিউআর কোড দিয়ে, আপনি প্রমাণ দেবেন কিন্তু, হ্যাঁ ম্যাডাম, আপনি চাইলে সমস্ত প্রমাণ আপনার হাতে তুলে দিতে রাজি আছি, বং বং। নিশ্চয়ই নিশ্চয়ই দেবেন, আপনি দেবেন। রিনা দাস ম্যাডাম, এরা ভাবে আমরা ভিউয়াররা সবাই বোকা। অফকোর্স কিছু মানুষ ব্লাইন্ড এখনো, বাট নট এট অল। এখন আর অনেকটা রূপকথা কি বলছে, ঘোড়া যদি অনেস্ট হতো, ক্রাউড ফান্ডিং না করে যারা কেস করছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারতো। এখনো এখনো দমেনি, আরো একটু হোক, আরো আরো হবে, অপেক্ষা অপেক্ষা। আরো কিছু হবে যেটাতে বাড়ির লোক সবাই জড়াবে, যার জন্য আহ, সেখান থেকে বাঁচান। আমাদের কাছে কত প্রমাণ থাকলে আপনারা কেন যে প্রমাণ না দিয়ে কথা বলেন, বুঝে পাই না। আপনাদের কাছে এত প্রমাণ থাকলে আপনারা কেন যে প্রমাণ না দিয়ে কথা বলেন, বুঝে পাই না। সোমা ওয়ার্ল্ড, এটা আবার কি বললো? আচ্ছা, ঘোড়া ভেড়া যুগলবন্দি। যুগলবন্দি মানে একটা চিটিংবাজ, আস্ত ধাপ্পাবাজের। আহ, আচ্ছা, ভেরুকে জেলে পাঠান, হ্যাঁ ভেরু পয়সা খেয়ে, বাবা, সে তার কি ড্রেস ব্রেস, নাচন কোঁদন, তারপরে এই ঘুরে আসা, পয়সার পর পয়সা। টিনাকে পয়সা ধার দিতে চাইছে, টিনাকে বোঝাচ্ছে টাকা রেখে নিজের জায়গা কেন, ফ্ল্যাট কেন, যেমন আমি কি করলাম। ঠিক আছে, এরপর আপনারা তারা ভিউজ দেবেন, তারা ভেবেচিন্তে দেবেন। আর আমার বলার কিছু নেই, ভিউজ কাকে দেবেন দেবেন না সেটা ডিপেন্ড করছে আপনাদের ওপর। ভিউয়ার কারোর পার্টিকুলার একার হয় না, যেটা এতদিন অনেকে ভেবে আসছিলেন, সেই কনসেপ্টটা পাল্টে গেছে। আর যারা অনেকে এখনো পর্যন্ত ভাবছেন women empowerment is not about kitchen chimney, tiles or iPhones. Women empowerment is raising the status of a woman through education, awareness, yes, literacy, equality status, everything, yes. And prove yourself as a honest and strong and socially influencer হতে গেলে যে কত রকম ভাবে নিজেকে শক্ত করতে হয়। Educated more, education, 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 education. Without education you are nothing. কিচ্ছু দেবে না। ওই 2-4টে নোংরা শুনতে 2 দিন মানুষ আসবে, তারপর আর কোনো মূল্য থাকবে না। তাই একসময় আমি এই ওয়াইটিতে যখন প্রথম এসেছিলাম, তখন ভাবতাম ভিউয়ার্সরা ম্যাটার করে, ভিউজটা ম্যাটার করে, ভিউজটা ম্যাটার করে, ভিউয়াররা ম্যাটার করে। তাই বারবার বলি লাইক করো, লাইক করোটা বারবার বলতাম। তো যাই হোক, ভিউয়াররা ম্যাটার করে, তখনই করে যদি সেটা, সন্দীপটা কোনোদিনই টাকা তোলেনি, বরং যারা নিজে থেকে কেসের জন্য দিতে চেয়েছে তাদের বলেছে আমার এই মুহূর্তে প্রয়োজন নেই, আপনারা শুধু আমাদের পাশে থাকুন। অন ক্যামেরা একই কথা বলেছে, হ্যাঁ ঠিক একদম। তো আপনি মুখেই বলেন, কি মুখেই বললেন, কি বললাম, মুখেই কি বললাম, কাজে করিনি। তারাই বলবে, আমি যাদের করেছি তারা অন্তরালে থেকে সামনে এসে একদিন বলবে, তারাই বলবে। ঠিক আছে।
রিনাদি 15 জুলাই শিওর, শিপ্রাদি, কৌশিক চ্যাটার্জি। তো আজ যাই, আসবো আরেকদিন। আপনাদের সাথে অনেকক্ষণ আলোচনা করা হলো, গল্প করা হলো। হ্যাঁ, আপনারা চাইছিলেন আমার ওপিনিয়ন কি, আমার মতামত কি, তাই প্রত্যেকের কাছে বলে গেলাম। ওই মাথায় গোবর ভরে সব ওয়াইটিতে বসে ন্যাকা ন্যাকা গলা নিয়ে আর মানুষকে দুটো বাজে কথা বলে এই বুদ্ধিটুকু তারা মাথায় রাখে না। বাইরে বিদেশে থেকেও অনেককে বলছি, যাদের মাথায় বোধ বুদ্ধিহীন, গোবর ভরা, তাদেরকে বলছি যে একটু পিছনের পাশটা দেখে নিতে, যে সঙ্গীতা চক্রবর্তী কাউকে খুঁজে দিয়েছে কিনা। আর সঙ্গীতা চক্রবর্তী যেটা করে দেয় তারপর তার সম্বন্ধে বা তার প্রতি, সেই কেসটার প্রতি বা সেই ক্লায়েন্টটার প্রতি মাথা নিচু করে কোনোদিন কোনো কথা সহ্য করে থাকার মহিলা নয়। রাত গাই বাদ গাই, কারণ মানবাধিকার কর্মীরা বলছে ম্যাডাম আর একটু থাকুন প্লিজ, না পুরবি প্লিজ, আজকে আর বলো না, অনেক পিটিশন আছে, অনেক পিটিশন আছে, আপনি ভালো থাকবেন ম্যাডাম, আর মাঝে মাঝে আসবেন না। হ্যাঁ আমি জানি আপনাদের অনেকে রিল্যাক্স, রাতের ঘুম, আমাকে বলে যেতে হয়, না হলে অনেক কি কষ্ট পায়। দিদি তুমি ঘোড়ার জন্য একটা গান ডেডিকেট করেছিলে, ওটা করো। কোনটা বলো তো, কোনটা বলো তো, কোনটা করেছিলাম বলো তো, কোনটা? হ্যাঁ আমি রিঙ্কু ওটা দেখেছি। রিঙ্কু আমি দেখলাম, ওই কমিউনিটি পোস্ট দেখলাম। এই মাত্র দেখলাম আমি, তোমরা তোমাদের দেয়া কমিউনিটি পোস্ট গুলো দেখলাম। দেখেই বলে দিলাম যে আমার অনেক উপকার করেছেন, আর একটু সাহায্য চাই ম্যাডাম, নিশ্চয়ই বলছে। নিশ্চয়ই নিশ্চয়ই করে দেবো। আজকে দুপুরবেলা একটা গান করেছিলে, নিয়ে যাবো। ও, আরো দূরে চলো যাই, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। এটা আরো দূরে। We all love you guys, love you all, love, lots of love. হ্যাঁ, দীর্ঘ দিন দিন ধরে এই ইপসিতাকে অ্যাটাক করেছে, এ করেছে সবাই মোটামুটি এখানে। অনেক অনেক চুমা, অনেক আদর, অনেক ভালোবাসা সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ডেফিনেটলি কোভিড এর জন্য আপনারা প্রত্যেককে একটু নিরাপত্তা সহিত মুখে মাস্ক লাগিয়ে, আর যদিও সেটা আমি করে উঠতে পারছি না, আপনারা প্লিজ করুন। আর কি বলবো, স্যানিটাইজার ইউজ করুন। আহ, আর হ্যাঁ, ওমেন এম্পাওয়ারমেন্ট মানে এই নয় যে মানুষকে মিথ্যা বলে টাকা কামিয়ে ফ্ল্যাটে থেকে বাবাকে নিয়ে এসে এসির হাওয়া খাইয়ে বাবা মাকে ভালো রাখবার নাম, লোককে ঠকিয়ে টাকা নিয়ে বেশি দিন ভালো থাকা যাবে না। ঠিক আছে? তো তাদের শাস্তি নিশ্চিত হবেই, একটু একটু অপেক্ষা করতে হবে, তাদের শাস্তি নিশ্চিত হবেই, এটুকু বলতে পারি। আমরা খুঁজে বেড়াচ্ছি, আমরা চাই ডিটেলসটা আমরা ঠিক। আপনারা এতদিনে বাড়িওয়ালাকে খুঁজে পাননি, কিন্তু আমি চাই বাড়িওয়ালা কেন, সবাইকে খুঁজে বার করে ঠিকভাবে কাজটা কমপ্লিট করতে। তো চুমকি, পুরবি, চুমকি, অনেক অনেক ভালোবাসা, অনেক আদর। লাভ ইউ গাইজ, লাইক মি, লাইক মি, লাইক মি। ইয়াস, ভালোবাসা সবাইকে, অনেক অনেক ভালোবাসা, আদর। আর অবশ্যই অবশ্যই পেটুক বাঙালির ঘরকন্যার ভিডিওটা দেখে আসবে, আর ইপসিতার কমিউনিটি পোস্টে সোনিকার অ্যাচিভমেন্টটা দেখে আসবে। ঠিক আছে? আর সোমা, ধরিত্রী, আমাদের যারা সবাই ক্রিয়েটার রয়েছেন, অপুর সংসার থেকে শুরু করে আরো সব সব সবাইকেই বলছি, প্রত্যেকেই দেখুন, ভালোবাসুন। হ্যাঁ, চুমকি খুব ভালো নাচে, সোমা বিউটি লাইফ আছে আমাদের, সোমা বিউটি লাইফকে দেখুন, তাদেরকে দেখুন আর এনজয় করুন। এখন সবাই মোটামুটি ভিডিও ভালোই করেন আপনারা। টাকার জন্য কেউ আমায় টাকা দেবে ফ্ল্যাট কেনার জন্য। এবার এবার দেখা যাবে ফ্ল্যাট কেনার জন্য টাকা চাইবে, কখনো বলবে আমার গাড়ি কেনার জন্য টাকা লাগবে, আমার এই চুল স্ট্রেটনিং করার টাকা লাগবে, আমার এই মেকআপের জন্য টাকা লাগবে। ওয়াইটিতে এসে সবই দেখতে পাওয়া যাবে। এমনকি এমন জিনিস দেখতে পাচ্ছি, ওয়াইটিতে স্নান করছে, স্ক্যানার সামনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, স্নান করছে, বলছে আমাকে স্ক্যানারে টাকা দাও। কি করি না, আমি অ্যানিমেল লাভার, অ্যানিমেলদের জন্য টাকা চাইছি। ও কমিউনিটিতে লিখে রেখেছে, আমাকে সোমা পাঠালো সেদিন লিঙ্ক, একজনের দেখছি। কি রে ভাই, ভিক্ষাবৃত্তিটা ডিজিটাল ভিখারির এত আমদানি, এই মানে কি বলবো, এই ডিজিটাল ভিখারির এমন আমদানি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। আর সোমাকে কি বলবো, সোমা ধরিত্রী হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে দিয়েছে সেদিন। ধরিত্রী আমায় বলছে দিদিভাই তুমি শিগগিরই একবার সীমাদির ভিডিওটা দেখে এসো। আমার কি হয়েছে? সীমাদি খাটের মধ্যে এমন ভাবে পড়েছে, হ্যাঁ বলবে চুল রং করবো টাকা চাই, বলছে পর্দা নিয়ে বসে যে কানতে বসে যে। ঠিক আছে ম্যাম, পরের টাকায় পোদ্দারি একদম। আচ্ছা,
তারপরে বললো যে তুমি একবার দেখেছো খাটে কিরকম দরম করে পড়েছে, দেখেছো হলুদ নাইটি পরে? আমি দেখেছি হাসতে হাসতে পেটে। সোমা দেখছি সেম নাইটি পরে অ্যাক্টিং করছে। এগুলো তো ক্রিয়েটিভিটি, এগুলো ক্রিয়েটিভিটি, এগুলো কাউকে নকল করে মস্তি দেওয়া, আনন্দ দেওয়া, ভিউয়ারদের এনজয় করানো, এগুলো তো করতেই পারেন। টুকু অনেক অনেক পরচুলা কেনার টাকা, ইয়েস পরচুলা কেনার টাকা সবই আপনাদের ওয়াইটি থেকেই পাওয়া যাচ্ছে যখন। হ্যাঁ, ম্যাডাম একজন ফিজিওথেরাপিস্ট আছে, আমি রিঙ্কু দিকে দিয়েছি। ও ফিজিওথেরাপিস্ট আছে এর মধ্যে, চলে এসছে। আমার এফবিতে বেডরুমের গল্প বিক্রি করে সব ফন্ড বানিয়ে রোজগার করছে। একদম 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 এটা একদম দারুণ কথা। সুস্মিতা চক্রবর্তী একদম ঠিক। ক্রিস আন্টি আসছে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডেফিনেটলি অনেক ভালোবাসা রইল সকলের প্রতি। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন। ভিউয়ারদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং ভিউয়াররা যাতে আরো এগিয়ে যায় তার জন্য অনেক শুভকামনা রইল। অনেককে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ। শুভরাত্রি।